টাকা জমানো কিংবা বিনিয়োগের কথা ভাবছেন, কিন্তু জানেন না যে আপনার টাকাটা কোথায় যায়, কিভাবে খরচ হয়, কিভাবে জমা হয়, কিভাবে বাংলাদেশের এই আর্থিক কাঠামোতে আপনার টাকাটা খরচ হয়। সো আপনি যদি এগুলো নিয়ে আপনার চিন্তা থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনি এখানে জানতে পারবেন বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম, বাংলাদেশের যে ব্যাংক কাঠামো রয়েছে, বাংলাদেশের যে ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন রয়েছে। আর্থিক ব্যবস্থা কি? আর্থিক ব্যবস্থা মূলত অলস টাকা এবং প্রয়োজনীয় টাকার মধ্যে যে সেতু বন্ধন করে, সেই ব্যবস্থাকেই আর্থিক ব্যবস্থা বলে। অর্থাৎ যাদের বেশি টাকা রয়েছে তারা যাদের কম টাকা রয়েছে তাদেরকে দিয়ে আর্থিক একটা ব্যবস্থার মাধ্যমে সমাজে একটা ব্যালেন্সড পরিবেশ তৈরি করতে পারে। এই জন্যই যে প্রতিষ্ঠানগুলো কাজ করে থাকে এবং এই ব্যবস্থার মাধ্যমে যে একটা আর্থিক যে কাঠামো তৈরি হয়, সেটাকে আমরা বলি আর্থিক ব্যবস্থা। আর্থিক ব্যবস্থায় 3 ধরনের লেনদেন হয়ে থাকে, অর্থাৎ 3 ধরনের চ্যানেলে লেনদেন হয়ে থাকে। 1 নম্বরে রয়েছে ফর্মাল চ্যানেল বা আনুষ্ঠানিক চ্যানেল, যার মধ্যে রয়েছে ব্যাংক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। 2 নম্বরে রয়েছে সেমি ফর্মাল ইনস্টিটিউশন, যারা সরাসরি ব্যাংকের যে রেগুলেশন সেগুলো ফলো না করেই পরিচালিত হয় নির্দিষ্ট আইন দ্বারা বা সরকারের আইন দ্বারা, যেমন পল্লী সঞ্চয় ব্যাংক, যেমন সমবায় ব্যাংক ইত্যাদি। এছাড়াও রয়েছে ইনফর্মাল ইনস্টিটিউশন, যদিও আমরা এটাকে ইনস্টিটিউশন বললে ভুল হবে, কারণ ইনফর্মাল যে চ্যানেল, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি, তাহলে বাংলাদেশে প্রচুর পরিমাণে এখনো ইনফর্মাল লেনদেন হয়ে থাকে। সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইনফর্মাল লেনদেনটা কি। সো আমরা যদি বলি যে গ্রামে মহাজনী যে কারবার রয়েছে, মহাজনী কারবারের মধ্যে যাদের কাছে বেশি টাকা আছে, তারা যে গরিব দুঃখীদেরকে বা যাদের কাছে টাকা কম আছে তাদেরকে বিভিন্নভাবে তারা ধার দিচ্ছে বা লোন দিচ্ছে, দিয়ে তাদেরকে নিজেদের মতো করে রুলস রেগুলেশন সেট করছে। ব্যাংকে যেরকমটা পার্সেন্টেজ আকারে সেট করে সেরকমটা না করে সাধারণত এরকমটা হয়ে থাকে। আমরা যদি উদাহরণ দেই যে একজনকে 1 লক্ষ টাকা ধার দিল, ধার দেওয়ার পর তাকে বললো যে তুমি মাসে মাসে আমাকে 10,000 টাকা করে সুদ দিবা, এটাকে কিন্তু মূলধন যে পরিশোধ সেটা নাও। সো যখন সে সেই 1 লক্ষ টাকার উপরে প্রত্যেক মাসে 10,000 টাকা করে দিচ্ছে, সে যতদিন না পর্যন্ত সেই মূল টাকা অর্থাৎ সেই 1 লক্ষ টাকা ফেরত না দিচ্ছে, ততদিন কিন্তু তাকে সেই মাসে মাসে 10,000 টাকা করে শোধ করতে হচ্ছে। সো এটার ফলে সে যদি 1 বছর পরে তার মূল টাকাটা শোধ করে, তাহলে 12 মাসে কিন্তু 12 গুণ 10 1,20,000 টাকা সে শোধ করবে। এখনো কিন্তু তার মূলধন শোধ করতে বাকি। সো এরপরে কিন্তু তার যে মূলধন, যে মূল অ্যামাউন্টটা যদি দেয়, তাহলে কিন্তু দুটোর যোগফল দাঁড়াবে 1,20,000 যোগ 1 লক্ষ, অর্থাৎ 2,20,000 টাকা। সো যখন এই যে মহাজনী কারবার, যেটাকে আমরা প্রাচীন যুগে বলতাম ইউসুরি বা ইউসারার, সো এই কারবারের মাধ্যমে গ্রামাঞ্চলে যখন এই বিজনেসগুলো হচ্ছে, টাকা দিয়ে টাকার বিজনেস, এটিতে কিন্তু মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে। সো এই যে ফর্মাল, সেমি ফর্মাল বা ইনফর্মাল, এই 3 দিক সম্পর্কে আমরা এখন জানলাম। এবার আমরা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে জানবো। বাংলাদেশে মূলত আমরা যদি মোটা দাগে চিন্তা করি, তাহলে 2 ধরনের ব্যাংক রয়েছে। একটি তফসিলি ব্যাংক, আর এক ধরনের ব্যাংক হচ্ছে অতফসিলি ব্যাংক। তফসিলি ব্যাংকে ইংরেজিতে শিডিউলড ব্যাংক বলা হয়, আর অতফসিলি ব্যাংকে ইংরেজিতে নন শিডিউলড ব্যাংক বলা হয়। বাংলাদেশে বর্তমানে তফসিলি ব্যাংকের সংখ্যা 62টি, সর্বশেষ নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি, যদিও এটি রেজিস্ট্রেশন বাতিল বা এ বিষয়ে বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। আর বর্তমানে 62টি তফসিলি ব্যাংক রয়েছে। আপনারা যখন ভিডিওটি দেখছেন তখন একটু আপডেটটা জেনে নেবেন। অতফসিলি ব্যাংকের মধ্যে রয়েছে বাংলাদেশে বেশ কিছু ব্যাংক রয়েছে, যেমন গ্রামীণ ব্যাংক অন্যতম। সো তফসিলি ব্যাংক এবং অতফসিলি ব্যাংকের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে তফসিলি ব্যাংক সরাসরি বাংলাদেশ ব্যাংকের জুরিসডিকশনে পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়, বাংলাদেশ ব্যাংকের কাছে কিন্তু এরা দায়বদ্ধ। আর অতফসিলি ব্যাংক নির্দিষ্ট আইন দ্বারা পরিচালিত হয়, সরকারের নির্দিষ্ট আইন অথবা নির্দিষ্ট ব্যাংকগুলোরই আইন রয়েছে, সেই আইনগুলো দ্বারাই কিন্তু তারা পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশ ব্যাংক তারা খুব স্বল্প পরিমাণে নিয়ন্ত্রিত হয়। আমরা ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন নিয়ে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট জানবো। সেটা হচ্ছে ব্যাংকই কিন্তু একমাত্র প্রতিষ্ঠান যারা চেক বই ইস্যু করতে পারে এবং পে অর্ডার ইস্যু করতে পারে। সো তারা কিন্তু তারা ছাড়া আর কোনো প্রতিষ্ঠান তাদের নিজেদের নামের সাথে ব্যাংক ব্যবহার করতে পারবে না এবং চেক বই ইস্যু করতে পারবে না। আমরা 2 ধরনের ডিপোজিটের কথা জেনে এসেছি, একটা হচ্ছে টাইম ডিপোজিট আর একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। সো টাইম ডিপোজিট কি? টাইম ডিপোজিট হচ্ছে নির্দিষ্ট সময়ের
সাথে যে ডিপোজিটটা করা হয়, অর্থাৎ আমরা সাধারণত জেনে থাকবো যে এফডিআর করি আমরা, যেটা যে ফিক্সড ডিপোজিট যেটা করি আমরা, সেই ডিপোজিটটা যেখানে করতে পারি আমরা সেটাকে আমরা টাইম ডিপোজিট বলি। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে যে আমরা ডিপোজিটটা করি, সময় বেঁধে দিয়ে, অর্থাৎ 3 মাস পরে আমরা সেই টাকাটা পেতে পারি, বা 6 মাস পরে, বা 1 বছর পরে, আমরা যে মেয়াদে রাখি। সো এটাকে আমরা টাইম ডিপোজিট বলবো। এই টাইম ডিপোজিট কিন্তু ব্যাংক করতে পারে, সাথে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও করতে পারে। আর আরেকটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। এই ডিমান্ড ডিপোজিট কি? ডিমান্ড ডিপোজিট হচ্ছে গ্রাহক তার অন ডিমান্ড তার টাকা রয়েছে বা অ্যামাউন্ট রয়েছে, সেটি উত্তোলন করতে পারবে। সো সাধারণত ব্যাংকে কিন্তু এই সুবিধাটা দিয়ে থাকে, অন্য কোনো প্রতিষ্ঠানে এই সুবিধা দিতে পারবে না। সো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা কিন্তু চেক বই ইস্যু করতে পারে না, এবং যে ডিপোজিট এটিও ইস্যু করতে পারে না। কারণ হচ্ছে তাদের কাছে শুধুমাত্র টাইম ডিপোজিট ইস্যু করা যায় বা টাইম ডিপোজিট করা যায়, এবং ডিমান্ড ডিপোজিট যেটা, এটা শুধুমাত্র ব্যাংকের কাছে করা যায়। আমরা দুটো মার্কেটের কথা সবসময় শুনে এসেছি, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেট কি? মানি মার্কেট হচ্ছে যেখানে টাকার খেলা হয়, অর্থাৎ যেখানে টাকা দিয়ে বিজনেস হয়। সো সাধারণত মানি মার্কেটের অন্তর্ভুক্ত বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের আন্ডারে যে সব প্রতিষ্ঠান রয়েছে, যেমন তফসিলি ব্যাংক সমূহ, এছাড়াও নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও কিন্তু মানি মার্কেটের অন্তর্ভুক্ত। আর ক্যাপিটাল মার্কেটের অন্তর্ভুক্ত কি কি? ক্যাপিটাল মার্কেটের অন্তর্ভুক্ত রয়েছে শেয়ার বাজার, অর্থাৎ আমরা জেনে থাকবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জ, এরা কিন্তু আবার পরিচালিত হয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটাকে সংক্ষেপে বলে বিএসইসি এর দ্বারা। সো এই যে শেয়ার যে মার্কেটটা, এটাকে আমরা সাধারণত বলে থাকি যে ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেটের আন্ডারে কিছু আমরা প্রোডাক্ট রয়েছে, যেমন হচ্ছে যে শেয়ার রয়েছে, বন্ড রয়েছে ইত্যাদি। আপনি কি জানেন আপনার টাকার পাহারাদার কারা? আপনার টাকা যাতে হারিয়ে না যায়, এজন্য কিন্তু 4টা প্রতিষ্ঠান আপনার টাকার পাহারাদার হিসেবে কাজ করছে, অর্থাৎ ভূমিকা রাখছে। সো আমরা একটু সেই 4টা প্রতিষ্ঠান সম্পর্কে জানবো। প্রথমত হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের সমস্ত আর্থিক ব্যবস্থাকে যে নিয়ন্ত্রণ করার ব্যাপারটা রয়েছে সেটি করে থাকে, বিশেষ করে মানি মার্কেটটা। বাংলাদেশ ব্যাংক সমস্ত যে ব্যাংকগুলো রয়েছে, বাংলাদেশের তফসিলি ব্যাংক রয়েছে, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এছাড়াও সরকারি যে রাষ্ট্রায়ত্ত যে বাণিজ্যিক ব্যাংকগুলো রয়েছে, এছাড়াও যে আমরা ইসলামী যে ব্যাংকগুলো রয়েছে, বর্তমানে আমরা জানি যে ইসলামী ব্যাংক 10টি ছিল কিছুদিন আগেও, বর্তমানে এটি 6টি হয়ে গিয়েছে। 5টি আগের ব্যাংক রয়েছে এবং একটি সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে পূর্বের 5টি ব্যাংক ভেঙে। সো আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা রেগুলেটর, অর্থাৎ মানি মার্কেটের রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ ব্যাংক, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সহ আরো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা মানি নিয়ে কাজ করে, তাদের রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। সো এই যে পাহারাদার যে কথা বললাম, তাদের মধ্যে প্রথমেই আসবে বাংলাদেশ ব্যাংক, এরপর আসবে হচ্ছে বিএসইসি বা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন। এই যে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কমিশন, তারা কিন্তু আপনার শেয়ার বাজারের টাকা রেগুলেশন করছে, অর্থাৎ আপনি কোথায় মূলধন বিনিয়োগ করবেন কি করবেন না, এটি কিন্তু আপনার রেগুলেশন হয় হচ্ছে এই বিএসইসি এর দ্বারা। এরপর রয়েছে ইদ্রা, অর্থাৎ ইংরেজিতে আমি যদি বলি তাহলে আইডিআরএ বা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অথরিটি। সো এই ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অথরিটি এর মাধ্যমে কিন্তু আপনি যে বিমাতে আপনার টাকাটা ইনভেস্ট করেন, আপনি কিন্তু সেই যে আপনার বিমার টাকাটা কিন্তু এরাই রেগুলেট করে। তো আমরা জেনে থাকবো যে বাংলাদেশে প্রায় 82টি বিমা প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 2টি সরকারি, একটি হচ্ছে জীবন বীমা কর্পোরেশন এবং অপরটি সাধারণ বীমা কর্পোরেশন, এবং বাকি 80টি হচ্ছে প্রাইভেটাইজড ইন্স্যুরেন্স। সো আমরা জেনে থাকবো যে 2 ধরনের ইন্স্যুরেন্স হয়ে থাকে সাধারণত, একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স, যেটাকে হচ্ছে জীবন বীমা বলি আমরা, আর একটা হচ্ছে নন লাইফ ইন্স্যুরেন্স, যেটিকে বাংলায় সাধারণ বীমা বলা হয়। এরপরে রয়েছে হচ্ছে এমআরএ বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি। সো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হচ্ছে ক্ষুদ্র ঋণ এবং এনজিও কন্ট্রোল করে থাকে। সো আপনি যখনই ক্ষুদ্র ঋণের সাথে কার্যক্রমের সাথে আপনি সম্পৃক্ত হয়ে যান এবং আপনি কোনো এনজিওর সাথে আপনি আপনার আর্থিক যে ব্যাপারটা লেনদেনের মধ্যে আপনি সম্পৃক্ত হয়ে যান, তখনই কিন্তু আপনি এমআরএ এর আন্ডারে চলে যাচ্ছেন। সো এমআরএ বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর মাধ্যমে আপনি কিন্তু যে ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা করতে পারবেন, অর্থাৎ তারাই কিন্তু এর দেখভাল করে বা তারাই এর রেগুলেট করে থাকে। তাহলে বুঝতেই পারছেন আপনার পকেটের টাকা কত গুরুত্বপূর্ণ এবং কত বড় সিস্টেমেরই অংশ। সো নিরাপদ থাকতে, আপনার যে আর্থিক নিরাপত্তা সেটি বজায় রাখতে অবশ্যই সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের সাথেই লেনদেন করুন এবং আপনার নিজেকে সেফ রাখুন, দেশকেও সেফ রাখুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।